একটা সুন্দর সম্পর্ক তখনই টিকে থাকে যখন সেই সম্পর্কের যত্ন নেওয়া হয়। আবার দেখা যায় সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্কটা ভাঙতে শুরু করে এবং ভাঙতে ভাঙতে এক পর্যায়ে কোথায় যে চলে যায় তা হয়তো অনেকেই বুঝেন। একটা সুন্দর সম্পর্কের প্রয়োজন ভালোবাসা, বিশ্বাস, সেই সাথে অনেক যত্ন। আজ আমি এমন একটা গল্প আপনাদের কাছে শেয়ার করব যার পুরো গল্পটা শুনলে তোমাদের ভালো লেগে যাবে, এটা আমি বলতে পারি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। আমার নাম রাইসা, আর আমার উনি মানে আমার হাজবেন্ড, ওর নাম নাহিদ। তার সাথে আমার পরিচয়টা হয়েছিল আমার বান্ধবীর বিয়েতে। সে ছিলেন আমার বান্ধবীর স্বামীর বেস্ট ফ্রেন্ড। বিয়েতে অনেক মজা করছিলাম এবং সেও তার বন্ধুদের নিয়ে অনেক মজা করছিল। আমি আমার বান্ধবীর বাসায় গিয়ে 3 দিন থেকেছি। আমার বান্ধবীর গায়ে হলুদের দিন রাতে আমরা খুব মজা করি সবাই মিলে। তো এক এক করে যখন সবাই ঘুমে ডলে পড়ছিল তখন আমরা সবাই ছাদ থেকে নেমে যাচ্ছিলাম, কিন্তু নাহির নাম ছিল না। সে এক কোনায় দাঁড়িয়েছিল। যখন আস্তে আস্তে সবাই নেমে যাচ্ছিল আমিও ঠিক করলাম আমি আর এখানে থেকে কি করব। তো আমিও নামতে যাব, ঠিক ওই মুহূর্তে নাহির আমাকে বলল, হ্যালো, আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? আমি একটু অবাক হলাম এবং কিছুটা ফান করেই বললাম, আপনাকে আমি চিনি না জানি না, আপনাকে নাম্বার দিতে যাব কোন দুঃখে? আপনি হচ্ছেন আমার বান্ধবীর বরের বেস্ট ফ্রেন্ড, ওইরকম তো কোনো আত্মীয় না। তো এতে নাহির খুব লজ্জা পেয়েছিল, তো সে আর কিছুই বলেনি। আমি নিচে নেমে আসি, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে ছেলেটার সাথে এভাবে কথা না বললেও হতো। এখন হয়তো তোমরা ভাবতে পারো যে ছেলের বেস্ট ফ্রেন্ড মেয়ের বাড়িতে কি করছে। আসলে ছেলে আর মেয়ের বাড়ি পাশাপাশি, আর এইভাবেই প্রেম হয়েছিল। তাই তারা সবাই মিলে ঠিক করেছিল যে গায়ে হলুদের অনুষ্ঠানটা একসাথেই করবে। তো ওই অনুযায়ী আর কি আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আমার বান্ধবী এর মধ্যে অনেক আগে গিয়ে ঘুমিয়ে পড়েছে, কেননা কালকে অনেক ভোরে উঠতে হবে। তো আমি আমার বান্ধবীর সাথে ঘুমিয়ে আছি, কিন্তু বারবার সেই ছেলেটার কথাই মনে পড়ছে। ছেলেটাকে আমি মুখের উপর এভাবে কথা না বললেও পারতাম। তো যাই হোক, বিয়ের দিন সকালবেলা আমি আমার বান্ধবীকে নিয়ে পার্লারে চলে যাই এবং আমি নিজেও পার্লার থেকে সেজে আসি। তো আসার পর তো দেখলাম যে ছেলেটা আমার দিকেই তাকিয়ে আছে, বারবার ঘুরে ঘুরে আমার দিকেই তাকাচ্ছে। তো আমি আমার বান্ধবীকে বিষয়টা শেয়ার করি। আমার বান্ধবী তখন আরো বেশি মজা নেয়, আরও বলে যে আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর তোদের বিয়েটাও ঠিক করিয়ে দিব। আমি তখন বললাম, পাগল হয়ে গেছিস, তাকে আমি চিনি না জানি না। তখন আমার বান্ধবী বললো, তো কি হয়েছে, চিনবি জানবি, সমস্যা কি? তো যাই হোক, বিয়েতেও আমরা খুব মজা করি। তো বিদায়ের সময় সবাই কাঁদছিল, কিন্তু আমার একটু কান্না পাচ্ছিল না, কেননা আমার বান্ধবী তাদের বাড়ি থেকে পাশের বিল্ডিংয়েই যাচ্ছে। তো যাই হোক, এরপর আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর দেখলাম যে আননোন নাম্বার থেকে 2টা ফোন এসেছে। আমি ভাবলাম এই নাম্বার আবার কার। এরপর আরেকবার ফোন দেয়। আমি ফোন ধরি এবং ওপাশ থেকে আমাকে সালাম দেয়। সালামের উত্তর দিয়ে বললাম, কি আপনি? তখন সে বলল যে সে নাহির। আমি কিছুটা অবাক হলাম, কি ব্যাপার, আপনি আমার নাম্বার পেয়েছেন কোথা থেকে? তখন নাহির বলল, নিয়েছি। কার থেকে? কিন্তু সে আর বললো না কার থেকে নাম্বার নিয়েছে। তো যাই হোক, সে আমাকে খুব মজার মজার কথা বলছিল যে বিয়েতে অনেক মজা করেছে, যেগুলো আমরা টেরই পাইনি। তো তার কথা শুনে আমারও প্রচন্ড হাসি পাচ্ছিল, আমিও খুব হাসছিলাম। তো যাই হোক, সে আমাকে বলল যে কালকে দেখা করবেন। তো আমি বলি যে এখনো দেখা করার মতো কোনো কিছুই হয়নি। তো নাহির আমাকে সোজা বলে যে আসলে আপনাকে যখন আমি প্রথম দেখেছিলাম তখনই আপনাকে আমার বেশ ভালো লেগে গিয়েছিল। আমি তখন বললাম, ও আচ্ছা তাই নাকি, কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে। তো নাহির মন খুব খারাপ হয়ে গেল আর বলল যে ও আচ্ছা, আমি তো তাহলে জানতামই না। এরপর নাহির আমার কাছে মাফ টাফ চেয়ে ও ফোন কেটে দেয়। অবশ্য ওর মনটা ভেঙে গিয়েছিল, বোঝাই যাচ্ছে। আসলে আমার কোনো বয়ফ্রেন্ডই ছিল না, আমি আসলে ফান করছিলাম। তো যাই হোক, এরপর 1 দিন 2 দিন 3 দিন ও আর ফোন করে না। আমি নিজে সেধেই ফোন করি বিষয়টা জানানোর জন্য যে আমি ওর সাথে ফান করেছি। তোকে ফোন দেওয়া মাত্রই ও ফোনটা ধরে। ফোন ধরার পর আমি ওকে বলি যে আপনি আমাকে ফোন দেয়নি, কিন্তু আমি তো সেটা মজা করেছিলাম। তো তখন অনেক বেশি অভিমান করে আর আমাকে একটু বকা দেয়, বলে যে আমাকে এভাবে কষ্ট না দিলেও পারতেন। তো যাই হোক, তার সাথে খুব মিষ্টি একটা সম্পর্কে পা রাখলাম। এরপর আমরা দেখা করি, মুভি দেখতে যাই, আরও অনেক অনেক ঘুরতে গিয়েছি। তো একটা সময় আমার বাসায় জানাজানি হয়ে যায়। তো আমার মা আমাকে খুব বকাঝকা করে আর বলে যে সম্পর্কটা শেষ করে দিতে। আমিও খুব কান্না করি। আমি বলি যে নাহিরের সাথে আমি সম্পর্ক শেষ করতে পারবো না, ওকে আমি প্রচন্ড ভালোবাসি। তো দেখা গেল আমি আমার পরিবারকে বলি যে তোমরা যদি ওর সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি এই জীবন রাখবো না। যেহেতু বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, তাই আমার বাবা মা এই কথা শুনে আর আমাকে আটকাতে পারলো না। এরপর নাহিরের মাকে দিয়ে নাহির আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। নাহিরের বাবা ছিল না, নাহিরের 2 ভাই। বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে আর ছোট ছিল নাহির। তো পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা একদম পাকাপাকি হয়ে গেল।
আমি তো প্রচন্ড খুশি, সেই সাথে আমার বান্ধবীও কিন্তু প্রচন্ড খুশি ছিল, ও আমাদেরকে প্রচন্ড হেল্প করেছে। তো যাই হোক, এরপর নাহিদের সাথে খুব ধুমধাম করে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর শ্বশুরবাড়িতে আমার দিন খুব ভালোই কাটছিল, আমাকে সবাই ভালোবাসতো। আমার শাশুড়ি মাও আমাকে প্রচন্ড ভালোবাসতো, সেই সাথে আমার যা, তিনি আমাকে বোনের মতোই দেখতেন। আর নাহিরের কথা কি বলবো, ও আমাকে এত বেশি ভালোবাসতো যে কোথাও ঘুরতে যাওয়ার সময় ও নিজে আমার পায়ে জুতো পরিয়ে দিত। তো যাই হোক, এমনি 2 মাস অনেক বেশি ভালো কাটছিল। আমি তো খুব নিজেকে লাকি মনে করছিলাম যে এমন একটা সংসার পেয়েছি। তো একদিন আমার যা আমাকে এসে বলছে, রাইসা তোমার কাছে 5,000 টাকা হবে? আমি তখন বললাম হ্যাঁ হবে। এরপর আমি আমার ব্যাগ থেকে 5,000 টাকা গুনে তাকে দিয়ে দিলাম। একটাবারও জিজ্ঞেস করলাম না যে সে কি করবে। আসলে সে অনলাইনে কেনাকাটা করতে খুবই পছন্দ করে, এটা নাকি তার অভ্যাস। অনলাইনে যাই দেখে সেটাই তার ভালো লেগে যায় এবং কিছু না বুঝে অর্ডার করে ফেলে। তো এই বিষয়টাতে আমার শাশুড়ি মা খুব বকাঝকা করলেও তিনি গায়ে মাখেন। তো আমি ভাবিকে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাবি কি পছন্দ হয়েছে, কি অর্ডার করেছে? তখন তিনি দেখালেন যে একটা ব্যাগ অর্ডার করেছে। এই ব্যাগটার দাম আমার জানা মতে এত বেশি টাকা না, এমনকি ব্যাগটা দেখতেও লোকাল মনে হচ্ছে। রিয়েল ব্যাগটার দাম ছিল 4,999 টাকা। সে ওই ব্যাগটাই না বুঝে অর্ডার করে ফেলেছে। নাহির আমাকে এমনিতে হাত খরচের টাকা দিত, আমি সে টাকা জমিয়ে রাখতাম, আবার কখনো বিপদে পড়লে ভাঙ। মানে অপচয় করা আমার একদমই পছন্দ না। আমার আবার সেভিংস করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি আমার থেকে 5,000 টাকা ভাবিকে দিয়ে দিয়েছি। ভাবি একটাবারও বলেনি যে সে টাকাটা কবে দিবে। তো যাই হোক, আমি আর এই টাকা নিয়ে কিছুই বলিনি, কেননা আমার নিজেরই লজ্জা করছিল সে আবার কি ভাবে। আমি নাহিরকে কিছুই বললাম না। তো যাই হোক, রাতের বেলা নাহির আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। ঠিক ওই মুহূর্তে ভাবি আবারও ঘরে আসে এবং নাহিরকে বলতে থাকে, নাহির তোমার কাছে আর্জেন্ট 3,000 টাকা হবে? নাহির তখন বলল, হ্যাঁ হবে, কিন্তু আপনি কি করবেন? তখন ওর ভাবি কিছুটা রেগে গেল এবং বলল যে আমার কাজ আছে, তোমার কাছে থাকলে দাও, না থাকলে বলে দাও। তো নাহির ওর মানিব্যাগ থেকে 3,000 টাকা দিয়ে দিল। ভাবি টাকাটা নিয়ে চলে গেল। আমি মনে মনে ভাবলাম আবার কি অর্ডার করেছে কে জানে। তো যাই হোক, এমনি 2 দিন ভালোই কাটছিল। পরের দিন ভাবি আবারও আমার কাছে আসে। আমি তখন ঘর পরিষ্কার করছিলাম। ভাবি তখন আমার কাছে এসে বলে, তোমার কাছে কি 2,000 টাকা হবে? আমি তখন বললাম যে হ্যাঁ হবে। এরপর আমি ব্যাগ থেকে 2,000 টাকা বের করে তাকে দিয়ে দিই। এবারও আমি তাকে জিজ্ঞেস করলাম না যে সে কি করবে বা কবে টাকাটা দিবে বা কিছুই বললো না সে। তো যাই হোক, সেই রাতে নাহির আসার পর আমরা দুজন কথা বলছিলাম। ঠিক ওই মুহূর্তে ভাবি আবারও আসে আর নাহিরকে বলে, আচ্ছা নাহির তোমার কাছে কি 500 টাকা হবে? নাহির তখন এবার কিছুই বললো না, সাথে সাথে 500 টাকা দিয়ে দিল। তো আমি নাহিরকে বিষয়টা বললাম, আচ্ছা ভাবি যে টাকা নিয়ে এত কিছু অর্ডার করে, শুধু শুধু অপচয় করার কি দরকার? এমনিতেও তোমাদের বাড়ির কাজটা কতদিন ধরে বন্ধ পড়ে আছে, টাকা জমিয়ে আমরা কি পারি না বাড়ির কাজটা করতে? আর হ্যাঁ, তোমার বড় ভাইয়া কি তার বউকে একটা টাকাও হাত খরচ দেয় না? তখন নাহির বলল, কে বলেছে দেয় না? ভাইয়া তো প্রত্যেক মাসে মাসে খরচ দেয়, সেই সাথে ভাবি যখন যা চায় তখনই তা দেয়। তাই নাকি? তাহলে যে আমার থেকে তোমার থেকে টাকা নিয়ে যায়? নাহির তখন বলল, কি বলো, তোমার থেকেও টাকা নিয়ে গেছে? আমার থেকেও নিয়েছে। নাহির এবার আমাকে ভালো মতো বুঝিয়ে দিল, ভাবি যখন আবারও আমার থেকে টাকা চাইবে তখন আমি যেন তাকে বলে দেই আমার কাছে কোনো টাকা নেই। আমি বললাম ঠিক আছে। পরদিন সকালবেলা ছাদে গিয়েছিলাম, পেছন পেছন ভাবি আমার কাছে গিয়ে বলল, আচ্ছা আমি যে তোমার থেকে টাকা নিয়েছি তুমি কি সেটা তোমার স্বামীকে বলে দিয়েছো? আমি তখন কিছুটা ভ্যাবাচাকে খেয়ে বললাম, কই না তো, বলিনি। ভাবি তখন বলল, ভালো, এসব কথা কখনোই নিজের স্বামীকে বলে আমাকে ছোট করবে না। যাই হোক, তোমার কাছে কি 1,000 টাকা হবে? আমি এবার নাহিরের কথা মনে করে বললাম, না ভাবি আমার কাছে তো আর কোনো টাকা নেই। সাথে সাথে ভাবির মুখটা একদম কালো হয়ে গেল আর সে আমাকে বলল, মিথ্যে কথা কেন বলছো? তোমার কাছে তো টাকা আছে। না থাকলে একটা কথা, টাকা আছে তবুও তুমি কেন মিথ্যে কথা বলছো? আমার এবার একটু অবাক লাগলো। সত্যি ভাবি আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে যা টাকা ছিল সবটাই আপনাকে দিয়ে দিয়েছি। ভাবি এবার বলল, ঠিক আছে তাহলে চলো তোমার ব্যাগটা চেক করি, যদি টাকা না থাকে তাহলে তুমি সত্যবাদী প্রমাণ হবে, আর যদি টাকা থাকে তাহলে সব টাকাই আমার। এটা কেমন ধরনের কথা বললেন ভাবি? আমি কি আপনাকে মিথ্যে কথা বলবো? মিথ্যে না সত্যি সেটা এখনই প্রমাণ হবে। তুমি কি যাবে নাকি আমি গিয়েই তোমার ব্যাগ চেক করব? ভাবি আপনি এমনভাবে কথা বলছেন যেন আমি আপনার টাকা চুরি করেছি। এই তো এবার লাইনে এসেছো। তুমি আসলে আমাকে মিথ্যে কথা বলেছিলে, তোমার কাছে টাকা ছিল কিন্তু তুমি আমাকে দিতে চাওনি। আর আমাকে যদি কেউ কোনো কিছু দিতে না চায় তাহলে আমি তার সাথে কি করি জানো? কি করবেন আপনি?
ঠিক আছে, তাহলে তুমি দেখতে থাকো। তুমি নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছো। মানে এইগুলো আপনি কি বলছেন? আচ্ছা, আপনি কি আমার কাছে কোনো টাকা দিয়ে রেখেছিলেন যেভাবে যাচ্ছেন আর আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি সময় এলেই টের পাবে। দেখেন ভাবি, এবার কিন্তু আপনি অতিরিক্ত করছেন। আপনি আমার থেকে বড়, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি। তার মানে এই নয় যে আপনি আমাকে যা তা বলবেন। এরপর সে আর কোনো কিছু না বলে আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে আমার নামে কি যেন একটা বলে। নিচে নামতেই দেখলাম আমার শাশুড়ি মা রেগে আগুন হয়ে আছে। আমি তখন শাশুড়ি মায়ের কাছে গিয়ে বললাম, কি হয়েছে মা? সাথে সাথে আমার শাশুড়ি মা বলে উঠলো, তোমাকে তো অনেক ভালো ঘরের মেয়ে ভেবেছিলাম, কিন্তু তোমার এই স্বভাব আগে তো জানতাম না। মানে কি বলছেন এইসব? তুমি ওর টাকা চুরি করেছো? মানে এইগুলো আপনি কি বলছেন? আমি ভাবি টাকা চুরি করতে যাব কেন? তাহলে ও যে টাকা পাচ্ছে না, ও বললো তুমি নাকি ওর টাকা চুরি করেছো। না মা, এই সব কিছু মিথ্যে কথা। আমি তার কোনো টাকা চুরি করিনি। বললো সে আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে। সে আমার কাছে এসে টাকা চাইতো, আমি না করে দিয়েছি, তাই এসব বলছে। তখন ভাবি বলল, চুপ থাকো তুমি। মা, ভাবি মিথ্যে কথা বলছে, আমি তার টাকা চুরি করিনি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে এখনই প্রমাণ করো। তোমার ব্যাগ চেক করতে দাও, তাহলেই তো বোঝা যাবে। হ্যাঁ, বড় বৌমা ঠিক বলেছে, আমার ব্যাগে টাকা আছে, কিন্তু সেটা আমার টাকা, ভাবির টাকা না। দেখেছেন দেখেছেন মা, আমি আপনাকে কি বলেছিলাম, ও আমার টাকা চুরি করেছে। এখন আপনার সামনে কিন্তু স্বীকার করলো। ছি ছি ছোট বৌমা, তোমাকে তো আমি খুব ভালো ঘরের মেয়ে ভেবেছিলাম। তুমি আসতে না আসতে এমন সব কাজ শুরু করে দিবে আমি ভাবতেও পারিনি। আজ নাহির আসুক কাজ থেকে, ওকে বলবো তোমার বিষয়টা। এরপর শাশুড়ি মা আমার আর কোনো কথা না শুনে সে ঘরে চলে গেল। বড় ভাবি আমার কাছে এসে বলল, দেখেছো তোমাকে যা বলেছিলাম, আমাকে কোনো কিছু চাইতে না করার ফল পেয়ে যাচ্ছ তো। ছি, আপনাকে ভাবি বলতে লজ্জা করছে। আপনি যে আমাকে এত বড় মিথ্যা একটা অপবাদ দিবেন কখনো ভাবতেও পারিনি। আমার থেকে এর আগে যে টাকাগুলো নিয়েছেন সে টাকাগুলো ফেরত দেন। এমনিতেও আপনি আমার নামে যে জঘন্য অপবাদ দিয়েছেন, আপনার সাথে আর কথাও বলতে চাই না। টাকা? কিসের টাকা? তুমি আবার আমাকে কবে টাকা দিয়েছো? মানে এর আগে আপনি আমার থেকে 5,000, 2,000, 500 এমন ভাবে তো টাকা নিয়েছেন, কিন্তু কবে নিয়েছি সেটাই তো মনে পড়ছে না। আপনি যে এমন মহিলা আমি কখনো ভাবতেও পারিনি। যাই হোক, সেই টাকাগুলো আমি আপনাকে এমনিতেই দিয়ে দিলাম। এমনিতে দিয়ে দিলে মানে? তুমি তো আমাকে কোনো টাকাই দাওনি। ঠিক আছে, আমার থেকে আর কখনোই টাকা চাইবেন না, লজ্জা থাকলে। এরপর আমি আমার ঘরে চলে আসি। মেজাজটা প্রচন্ড গরম হয়ে আছে। আমাকে এমন বড় একটা মিথ্যা অপবাদ দিল, আমি নাকি তার টাকা চুরি করেছি, অথচ তার উপকার করতে গিয়ে আমি এত বড় অপবাদ পেলাম, তাও তার থেকে। এইসব মানুষের কোনো উপকার করতে নেই। রাতের বেলা নাহির আসতেই আমার বড় যা আমার শাশুড়ি মাকে উস্কে দিয়ে বলল, আপনার ছেলে এসেছে, এখনই বলে ফেলুন মা, নয়তো তার বউ আবার কি সব বলে ফেলে। আমার শাশুড়ি মাও তখন বলতে শুরু করলো, হ্যাঁ রে নাহির, তোর কথা মতোই তো তোর পছন্দের মেয়েকে বিয়ে করিয়ে নিয়েছি এ বাড়িতে, তাহলে তোর বউ এইসব কাজ করছে, তুই কি কিছুই বলবি না? নাহির অবাক হয়ে বলল, রাইসা আবার কি করেছে? আমার শাশুড়িমা তখন বলল, তোর ভাবির টাকা চুরি করেছে। এই কথা শুনে নাহির অবাক হয়ে গেল। কি কি বলছো এসব? রাইসা টাকা চুরি করেছে ভাবির? এইটা আমি বিশ্বাস করতে পারবো না। কোথায়, রাইসাকে ডাক দাও তো। আমি সাথে সাথে সেখানে হাজির হলাম। কি ব্যাপার রাইসা, মা কি বলছে? সব মিথ্যে কথা নাহির, তোমাকে আমি আগেই বলেছিলাম তোমার ভাবি আমার থেকে বারবার টাকা চাইছে। আজও এসে আমার কাছে টাকা চেয়েছিল, তুমি আমাকে যা বলতে বলেছিলে আমি তাই বলেছিলাম। তারপর সে আমাকে বলল, তাহলে সত্য মিথ্যা যাচাই করা যাক। তোমার ব্যাগ চেক করে দেখবো কোনো টাকা আছে কিনা, যদি থাকে তাহলে সব টাকা আমার। আমি তখন বললাম এইসব কাজ আমি করতে পারবো না। ঠিক তখনই মায়ের কাছে গিয়ে বলল আমি নাকি তার টাকা চুরি করেছি। আমার স্বামী সবটা শুনে ভাবির দিকে রাগান্বিত চোখে তাকালো। নাহির তখন ভাবিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, ভাবি মুখ সামলে কথা বলুন, রাইসা আমার স্ত্রী, ওর নামে যা তা বলবেন না। ও কেমন মেয়ে সেটা আর কেউ না জানলেও আমি জানি। আর আপনার চরিত্রের কথা ভুলে যাচ্ছেন কেন? আপনি তো আমার থেকেও টাকা ধার নিয়েছিলেন। ভাবি এবার হকচকিয়ে গেল আর আমার শাশুড়ি মা ভাবির দিকে তাকিয়ে বলল, বৌমা, নাহির কি বলছে এইসব? আরে মা, ও ভুল বলছে। আসলে ওরা দুজনেই মিথ্যে কথা বলছে, ইচ্ছে করে প্ল্যান করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি ওদের থেকে টাকা কেন চাইবো? আমার স্বামী কি আমার কোনো খরচ দেয় না নাকি? বিশ্বাস না হলে আপনি আপনার বড় ছেলেকে জিজ্ঞেস করবেন, সে প্রত্যেক দিন আমাকে হাত খরচ দিয়ে যায়, তাহলে আমি তাদের কাছে কেন টাকা চাইবো? আমার সেই টাকাটাই তো খুঁজে পাচ্ছি না, আর খুঁজে পেলামও তো আপনার ছোট বৌমার ব্যাগের ভেতর। নাহির এবার প্রচন্ড পরিমাণ রেগে গেল আর বলল, ভাবি আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। দেখেছেন দেখেছেন মা,
আমার দেবরটা আগে এরকম ছিল না। এই মেয়েটা আসতে না আসতে ওকে ওর গোলাম বানিয়ে ফেলেছে। এইবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সহ্যের একটা সীমা আছে। সে কখন থেকে উল্টাপাল্টা বকেই যাচ্ছে, কিছু বলছি না বলে। আমি এবার বলতে শুরু করলাম, আপনার সমস্যা কি? অনেকক্ষণ ধরে দেখছি কিছুই বলছি না। আপনি আমার থেকে টাকা নিয়েছেন, আমার স্বামীর থেকেও টাকা নিয়েছেন। কি জন্য নিয়েছেন? অনলাইন থেকে শপিং করার জন্য। আর আবারও যখন টাকা চাইলেন না দেওয়ার কারণে আমাদেরকে চোর বানিয়ে দিলেন। নাহিদ আমাকে বলল, তুমি ভেতরে যাও। আমি আর কিছুই বললাম না, ভেতরে চলে আসলাম। মাথাটা গরম হয়ে আছে। এরপর নাহিরকে কী সব উল্টাপাল্টা বোঝাতে শুরু করলো আমার শাশুড়ি মা এবং আমার যা। কিছুক্ষণ পর নাহির ভেতরে আসলো। আমি তাকে বললাম, কি হয়েছে, তুমি কিছু বলবে না? আর কি বলবো, যা বলার তা হয়ে গেছে। এই টপিকটা এখানেই ক্লোজ করো। আর কোনো কিছু শুনতে চাই না, আমার ভাল লাগছে না। নাহিরের এই সমস্ত কথাবার্তা শুনে আমি যেন অবাক হয়ে গেলাম। ও কিভাবে এরকম কথা বলছে? তার স্ত্রীকে এত বড় একটা মিথ্যা অপবাদ দিল, আর ও এইসব কথা বলছে। আমি নাহিরকে বলে দিলাম, দেখো নাহির, আজকে আমাকে চোর বানিয়েছে, কাল আমাকে কি বানাবে সেটা তুমিও ভালো করে বুঝতে পারছো। তাই কোনো ঝামেলা হওয়ার আগে এখানে আমি আর থাকতে চাই না। নাহির তখন বলল, কি কি বলছো তুমি এসব? থাকতে চাই না মানে কি? তুমি কি তাহলে আলাদা সংসার চাচ্ছ? যদি তাই ভেবে থাকো তাহলে তাই, কেননা এভাবে সংসার করা যায় না। তোমার পরিবারটাকে খুব ভালো ভেবেছিলাম, কিন্তু আসতে না আসতে তারা আমাকে এমন এক অপবাদ দিয়েছে যে তাদের সামনে যেতেও আমার ঘৃণা করছে। তাই তুমি একটু ভেবে আমাকে বলো। দরকার পড়লে আমিও কোনো একটা জব করব। দুজনে মিলে জব করলে আমাদের আর কোনো সমস্যা হবে না। রাইসা, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এসব কি বলছো? তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি আমার পরিবারকে ছেড়ে দিব? আমি সেটা বলিনি। তোমার স্ত্রীকে অসম্মান করা হয়েছে, তুমি তো এর কোনো প্রতিবাদ করলেই না, উল্টো কেমন কথা বলছো? যা হয়েছে তা হয়েছে, বলেছি তো। না, এখানে থাকলে আমার আত্মসম্মানে বাধে। নাহিরের মুখে এই সমস্ত কথাবার্তা শুনে আমি যেন অবাক হয়ে গেলাম। ওর স্ত্রীকে এত বড় মিথ্যা অপবাদ দিল, আর ও কিছুই বলছে না, বলছে এই বিষয়টা মাটি দিতে। কিন্তু আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে। টপিকটা ক্লোজ করতে বললেই তো আর ক্লোজ করা যায় না। যখনই তাদের সামনে যাব তখনই আমার মনে পড়ে যাবে আমার নিজের টাকায় তারা বলেছে আমি চুরি করেছি। নাহির সেই রাতে আমার সাথে আর কোনো কথাই বলল না, উল্টো ঘুরে শুয়ে পড়ল। আমার প্রচন্ড কান্না পাচ্ছিল। যাকে আমি ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে আসলাম, যার থেকে সম্মান পাবো সেই ভেবেছিলাম, কিন্তু সেই আজকে এত বড় অসম্মান করলো আমাকে, কিছুই বলছে না। কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো একটা গ্লাস ভাঙার শব্দে। সকাল হয়ে গেছে। দৌড়ে গেলাম রান্নাঘরে। কি হয়েছে? গিয়ে দেখি আমার যা একটি গ্লাস ভেঙে ফেলেছে। আমাকে দেখা মাত্রই সেখান থেকে দ্রুত সরে গেল, অন্য স্থানে গিয়ে দাঁড়িয়ে আছে। গ্লাস ভাঙার শব্দে আমার শাশুড়ি মা দৌড়ে এলেন। কি হয়েছে বৌমা, এত শব্দ কিসের? দেখেন না, আপনার ছোট বউ গ্লাসটা ভেঙে ফেলেছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। এই সমস্ত কি কথা বলছে? আমি তো এই গ্লাস ভাঙার শব্দে এখানে এসেছি। আর আমি কেন গ্লাস ভাঙতে যাব? আমার শাশুড়ি মা বলল, কি বলছো এসব? হ্যাঁ মা, আমি ঠিকই বলেছি। আমি মাত্রই এসেছি এই গ্লাস ভাঙার শব্দে। তখন আমার বড় যা বলল, মা আসলে ব্যাপারটা হয়েছে কি, কালকে যে ঘটনাটা ঘটলো সেটার প্রতিশোধ নিচ্ছে আপনার ছোট বউ। তাই ঘরের গ্লাস যা যা আছে সব ভেঙে ফেলছে। আমি তখন বললাম, আপনি এত বড় মিথ্যে কথা কি করে বলতে পারছেন? আপনার কি মনে একটু ভয় নেই? আমি নিজে দেখলাম যে আপনার হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, অথচ আপনি বলছেন আমি গ্লাস ভেঙেছি। আমার শাশুড়ি মা তখন বলল, চুপ করো তুমি। ছোট হয়ে বড়দের মুখে মুখে তর্ক করতে তোমার একটুও বাধা দেয় না মুখে? এই শিক্ষায় পেয়েছো পরিবার থেকে? আর তুমি যে কিরকম মেয়ে সেটা তো কালকে দেখেছি। তাহলে আবার উঁচু গলায় কথা বলছো কিভাবে? তোমার কি একটুও লজ্জা করছে না? চিৎকার চেঁচামেচির শব্দে নাহিরের ঘুম ভেঙে যায়। নাহির দৌড়ে আসে। কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি কিসের? দেখ বাবু, তোর বউ কালকের প্রতিশোধ নিচ্ছে। গ্লাস প্লেট বাটি যা আছে সব ভেঙে ফেলছে। আমি তখন নাহিরের চোখে কান্না ভরা দৃষ্টিতে তাকিয়ে বললাম, বিশ্বাস করো আমি ভাঙিনি, আমি তো গ্লাস ভাঙার শব্দে দৌড়েই এসেছি। তখন আমার ভাবি বলল, শোনো নাহির, তোমাকে তো আমি নিজের ছোট ভাইয়ের মতোই জানি। তুমি আমাকে যতই মনে কষ্ট দিয়ে কথা বলো না কেন, তবুও তোমাকে একটা কথা বলে রাখি, আমাদের পরিবারটা কিন্তু আগে খুব সুন্দর হাসি খুশি ছিল, কিন্তু যখন থেকে তুমি তোমার বউকে বিয়ে করে নিয়ে এসেছো তখন থেকে কিন্তু অশান্তি বেঁধেছে। হ্যাঁ আমি মানছি আমি তোমার থেকে টাকা ধার নিয়েছিলাম, কিন্তু তোমার স্ত্রী থেকে একটি টাকাও ধার নেইনি। তোমার স্ত্রী আমার নামে উল্টোপাল্টা বানিয়ে কথা বলেছে, শুধু শুধু আমাকে মিথ্যে একটা জালে ফাঁসানোর জন্য। আর এখন দেখো, কালকের প্রতিশোধ নেওয়ার জন্য গ্লাস বাটি যা আছে সব ভেঙে ফেলছে। রাগে ক্ষোভে এমনটা করছে। আমি এবার নিজের চোখে পানি ধরে রাখতে পারলাম না, নাহিরের দিকে তাকিয়ে কাঁদছি। আমি আর নিজের চোখে পানি ধরে রাখতে পারলাম না।
নাহিরের দিকে তাকিয়ে কেঁদে ফেললাম। নাহির আমার দিকে তাকিয়ে আছে এক করুণ ভরা দৃষ্টিতে, যেন ওর চোখে আমার জন্য দয়া মায়া হচ্ছে, যেন মনে হচ্ছে আমি এই সব কিছু ইচ্ছে করেই করেছি, মানে এই সব কিছু আমিই করেছি, তাদের কোনো দোষ নেই। আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না, কাঁদতে কাঁদতে সোজা দৌড়ে রুমের দিকে চলে গেলাম। নিজের রুমে শুয়ে শুয়ে কাঁদছি। আমি কোথায় চলে আসলাম? আগেই তো ভালো ছিলাম, নিজের জীবনটা কত সুন্দর ছিল আমার। কাউকে কৈফিয়ত দিতে হয়নি, কেউ আমাকে এরকম মিথ্যা অপবাদ দিতে পারেনি, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেনি। কিন্তু যাকে ভালোবেসে এই সংসারে এসেছি, ভেবেছিলাম যার থেকে এত এত ভালোবাসা পাবো, তার থেকে এতটা অবহেলা অপমান পাচ্ছি। অনেকক্ষণ পর নাহির ঘরে আসে আর আমার কাছে এসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাইসা তুমি কি চাও বলো তো? আমি তখন মনে মনে ভাবলাম নাহির হয়তো কালকের কথাটা ভেবেছে, মানে আলাদা হওয়ার কথা। আমি এবার মাথা উঠিয়ে চোখটা মুছে বললাম, আমি চাই এখানে আর থাকবো না, চলো আমরা এখান থেকে চলে যাই। এইখানে থাকলে হয়তো তোমার আর আমার সংসার টিকবে না। নাহির তখন হেসে বলল, তুমি কি এটাই সবসময় চেয়েছিলে? আমি কপাল কুঁচকে বললাম, সবসময় মানে? মানে বিয়ের আগে থেকে কি তুমি চাইতে আমরা আলাদা হয়ে যাব? আমি অবাক হয়ে বললাম, না, আমি এটা কখনোই চাইতাম না। আমি সবসময় চাইতাম একসাথে মিলেমিশে থাকার। কিন্তু এখন তোমার পরিবার আমার পেছনে লেগে গেছে, সবাই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। তাই তুমি আর আমি এখান থেকে না চলে গেলে আমাদের সম্পর্ক থাকবে না। নাহির এবার বলল, ঠিক আছে, কাপড় গুছিয়ে নাও। আমি তো খুব খুশি হয়ে গেলাম। তার মানে নাহির সত্যটা জেনে গেছে, ও বুঝে গেছে এতে আমার কোনো হাত নেই। এই সব কিছু ওর মা আর ভাবি মিলে করছে আমাকে খারাপ বানানোর জন্য। আমি তাড়াতাড়ি আমার কাপড় গুছিয়ে নিলাম। নাহির ততক্ষণ বসে বসে টিভি দেখছিল। আমার কাপড় গোছানো শেষ হলে আমি নাহিরকে বললাম, আমার কাপড় গোছানো হয়ে গেছে, তোমারটাও প্যাক করবো এখন। নাহির তখন বলল, আমারটা থাক, আমারটা আর প্যাক করতে হবে না। মানে কি বলছো এসব? তুমি যাবে না? নাহির এবার একটা হাসি দিয়ে বলল, না আমি যাব না, তুমি যাবে। মানে এগুলো কি বলছো? আমি যাব? আমি কোথায় যাব? তোমার বাপের বাড়ি। মানে আমি আমার বাপের বাড়ি যাব কেন? আমি তো তোমার সাথে সংসার করার জন্যই এসেছি, এখন তোমাকে ছাড়া চলে যাব? হ্যাঁ, তুমি তো এটাই চেয়েছিলে। নাহির, তুমি ওদের কথাই শুনছো? ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাস করো। সত্যি রাইসা, আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু তোমার আচরণেই আমি বুঝে গেছি তুমি আমার পরিবার থেকে আমাকে আলাদা করার জন্যই এখানে এসেছো। আমার চোখে আবারও পানি টলমল করছে। নাহির আমাকে বিশ্বাস করেনি, ও আমার সাথে অভিনয় করেছে। এখন নাহির যদি আমাকে বলেও যে থেকে যাও, তাও আমি এখানে থাকবো না, কারণ আমার নিজের একটা আত্মসম্মান বোধ আছে। এখানে এসে এতটা অপমান হয়েছি যে কাউকে মুখ দেখানোর মতো নয়। কখনো ভাবিও নি এইভাবে অপমানিত হয়ে বাড়ি থেকে বের হতে হবে আমাকে। একটি বারের জন্য নাহির আমাকে আটকায়নি। আমি আমার ব্যাগ নিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে এসেছি। একটি বারের জন্য পেছনে ঘুরে তাকাইনি, কেননা খুবই ঘৃণা হচ্ছিল ওই পরিবারের দিকে। আর সবচেয়ে বেশি ঘৃণা হচ্ছিল নাহিরকে। ও আমার স্বামী, ওর হাত ধরে আমি এই বাড়িতে এসেছি, ওকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি। আর ও কিনা আজ ওর মা আর ভাবির মিথ্যে কথায় আমাকে ছেড়ে দিল, আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলল। না, কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। আমার নাহির তো এরকম ছিল না। ও তো আমাকে প্রচন্ড ভালোবাসতো, খুব কেয়ার করতো, সবচেয়ে বেশি বিশ্বাস করতো আমাকে। তাহলে হঠাৎ এভাবে পাল্টে গেল কেন? কাঁদতে কাঁদতেই বাবার বাড়িতে এসে উঠলাম। কলিং বেল চাপতেই মা এসে দরজা খুললেন। ব্যাগ হাতে আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মা একটু অবাক হলেন। দেখলেন কান্না করে আমার চোখ মুখ ফুলে গেছে, এমনকি সেই মুহূর্তে আমি কান্না করছিলাম। মা তখন আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা, তুই কান্না করছিস কেন? কিছু কি হয়েছে? আমি আর নিজেকে শক্ত রাখতে পারলাম না, মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার কান্নার শব্দ শুনে সবাই চলে এলো। কি হয়েছে? কি হয়েছে? কান্না করছে কেন? আর জামাই কোথায়? মা আমার কান্না থামানোর জন্য আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং পানি খাইয়ে দিলেন। পানি খেয়ে আমার কান্না কিছুটা থামলো। এরপর শুরু থেকে শেষ অবধি মাকে সবকিছু খুলে বললাম। মা সবটা শুনে রেগে আগুন হয়ে গেছে, সেই সাথে আমার বাবাও। কি, ওদের এত বড় সাহস তোর সাথে এগুলো করেছে? দাঁড়া, ওদের একটা ব্যবস্থা করছি। আমি তখন বললাম, কি আর ব্যবস্থা করবে? যেখানে আমার স্বামী ঠিক নেই সেখানে আর কি ব্যবস্থা করব আমরা? তখন সবাই আমাকে বোঝালো, দেখ এরকমটা হয় প্রথম প্রথম, এরপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মন মানছিল না, যেহেতু শুরুতেই ঠিক হয়নি তাই শেষেও ঠিক হবেই না। তো যাই হোক, আমি আমার ঘরে চলে আসি। আমার রুম, যেখানে আমি একা থাকতাম, নিজের বাড়ি, যেখানে ইচ্ছে মতো চলাফেরা করতাম, যা ইচ্ছা তাই করতাম, কেউ কিছু বলার মতো ছিল না।
আমি যে কতটা শান্তি অনুভব করছিলাম তা হয়তো এই বাড়িতে না আসলে বুঝতেই পারতাম না। নিজের রুমে বিছানার উপর শুয়ে পড়লাম, মনটা ভীষণ খারাপ। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখলাম নাহির কল করেছে। সাথে সাথে ওর কল কেটে ব্লক মেরে দিই। আমার রাগ ও এখনো দেখেইনি। ওরা সবাই মিলে আমার সাথে যা করেছে তার এক কোনো যদি ওর সাথে করা হতো তাহলে হয়তো ও এক্ষুনি আমাকে ডিভোর্স দিয়ে দিত। আমি ওকে ব্লক দেওয়া মাত্রই ও আমার অন্য একটি নাম্বারে কল দেওয়া শুরু করে। আমি সেই নাম্বারেও ব্লক করতে যাব, ঠিক ওই মুহূর্তে নাহির আমাকে একটি মেসেজ করে। সে মেসেজে লেখা ছিল, ভাবিস না তোকে মানানোর জন্য ফোন করছি, তোর বাড়িতে ডিভোর্সের নোটিশ যাবে সেটা বলার জন্যই ফোন করছি। ওর মেসেজ, ওর কথাবার্তার স্টাইল সবকিছু শুনে আমি অবাক। ও তাহলে এত দূর, এত নিচে নেমে গেছে? ভাবতেই ঘৃণা হচ্ছে, এই কোন কাপুরুষকে আমি বিয়ে করেছিলাম। আমি নিজে নিজেকে অনেক বকতে লাগলাম, নিজেকে নিজে ঘৃণা হচ্ছে। আমি কাকে বিশ্বাস করে ভালোবেসে তার ঘরে গিয়েছিলাম, সে কিনা আজ তার মা ভাবির কথায় বিশ্বাস করলো, আমাকে মিথ্যাবাদী ভাবলো, এমনকি আমাকে ডিভোর্সের হুমকি দিচ্ছে। আমি তখন নাহিরকে আনব্লক করি এবং সাথে সাথে নাহিরকে কল করি। কল করার পর নাহির কলটা ধরে। আমি তখন খুব চিৎকার চেঁচামেচি করি, কেননা আমার মাথা প্রচন্ড গরম হয়ে গিয়েছিল। আমি তখন নাহিরকে তুই তুকারি করে অনেক কিছুই বলি। তুই কি ভেবেছিস তুই তোর বাড়িতে আমাকে নিয়ে এইভাবে অপমান করবি, মিথ্যা অপবাদ দিবি, আর সবশেষে আমাকে ডিভোর্সের হুমকিও দিবি? আমাকে এতটা সস্তা ভেবেছিস? নাহির কিছুই বলছে না, চুপ করে আমার কথা শুনছে। আমি তখন আরো জোরে চিৎকার করে বলতে শুরু করলাম, তোর মতো এরকম খারাপ ফ্যামিলি আমি আমার লাইফে দেখিনি, যেখানে পরের বাড়ির মেয়েকে কদর করতে জানে না, সেটা আবার কোনো ফ্যামিলি হয় নাকি? আমার নিজেরই ভুল ছিল তোকে বিশ্বাস করে তোকে বিয়ে করা, সারা জীবন কাটানোর জন্য হাত ধরা। এবার উপাস থেকে ওর ভাবি বলে উঠল, তাহলে এতই যখন বিশ্বাস ভেঙে গেছে, আমার দেবর যখন তোকে ডিভোর্স লেটার পাঠাবে তাড়াতাড়ি সাইন করে দিস। ওর ভাবির কথা শুনে আমি তো অবাক। তার মানে ওর ফোনটা ওর ভাবি ধরেছে, আর আমি এমন এক আহম্মককে বিয়ে করেছি যে কিনা ওর ফোনটা ওর ভাবিকে ধরিয়ে দিয়েছে। আমারও রাগ মাথায় চড়ে গেল। আমিও তখন বললাম, তোদের মতো চিটিংবাজ মহিলাকে এর আগে আমি কখনো দেখিনি। বাটপাড়ি করে আমার থেকে টাকা নিয়ে উল্টা আমাকেই চোর বানিয়ে দিয়েছিস। তোর স্বভাব চরিত্র যেদিন ধরা পড়বে সবার কাছে, তখন তুই বুঝবি কেমন লাগে। আর তুই একটু সবুর কর, সবকিছুই ধরা পড়বে। এই বলে আমি মুখের উপর ফোন কেটে দিই। রাগে আমার শরীর জ্বলছে। ওই বাড়িতে থাকতাম বলে কিছুই বলিনি, কিন্তু এখন এই বাড়িতে আসার পরেও শুরু করে দিয়েছে। আমি আর সময় নষ্ট না করে দৌড়ে গেলাম আমার বাবা মায়ের কাছে এবং আমার বাবা মাকে বললাম যে আমাকে ফোন দিয়ে এভাবে হুমকি দিচ্ছে, বলছে ডিভোর্স পেপারে সাইন করে দিতে। এই কথা শুনে আমার বাবা তো প্রচুর পরিমাণে রেগে গেল আর বলল, ওদের এত বড় সাহস, তুই একটু ওয়েট কর, ওদের নামে একটা মামলা করে দিলেই সোজা হয়ে যাবে। আমার মেয়েকে চোরের অপবাদ দেওয়া সব বের করবো আমি। আমিও প্রচন্ড রেগে যাই। আমি বলি, হ্যাঁ তাই করো, আমাকে যেভাবে অপমান অপদস্থ করেছে আমিও এর বিচার চাই। পরের দিন সকালবেলা আমার বাবা থানায় যায় ওদের নামে মামলা করার জন্য। কিভাবে যেন ওরা টের পেয়ে যায়। তখনই আমার শাশুড়ি মা আমাকে ফোন করে আর বলে, বৌমা তুমি এতটা নিচে নেমে যাবে কখনো ভাবতে পারিনি। আরে তোমার যদি ওর সাথে না বনাবনি হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও, এসব মামলা করার কি দরকার? আমি তখন বললাম, আপনি আর কোনো কথাই বলবেন না আমার সাথে। এতদিন আপনাদের সাথে অনেক ভালো করেছি, তার বিনিময়ে আমি পেয়েছি অনেক অপমান। এবার আমি আর কারোর সাথে ভালো ব্যবহার করব না। আপনার বড় বউয়ের কারণে আপনি আমাকে যে ব্যবহার করেছেন। আমার শাশুড়ি মা তখন আমার মুখে কড়া কথা শুনে তার মন নরম হয়ে গেল আর তিনি বলতে লাগলেন, আরে বৌমা রাগ করছো কেন? দেখো আমরা সবকিছু সমাধান করব, বিষয়টা আমরা সামনাসামনি কথা বলি, তুমি তোমার বাবাকে ফোন করে তাকে আটকাও। আমি তখন বললাম যে আর সম্ভব না, আপনারা আমাকে মিথ্যে চোরের অপবাদ দিয়েছেন, আমি কোনো কিছু করিনি। তাই এখন যদি আমি আমার বাবাকে আটকাই তাহলে আমার নিজের কাছে মনে হবে আমি সত্যি একটা চোর। আমার শাশুড়িমা তখন আমাকে অনেক জোরাজোরি করে একবারে কান্নাকাটি শুরু করে দিল। বলতে লাগলো, দেখো আমি তো তোমাকে বিশ্বাস করি, কিন্তু বড় বউ যেভাবে বলেছে তাই আমি ভেবেছিলাম ও সত্য বলছে। আমি তখন বললাম যে আপনারা আমাকে যেভাবে অপমান করেছেন সবকিছুর কথা এখন পুলিশকেই বলবেন। আমার শাশুড়িমা তখন অনেক বেশি রিকোয়েস্ট করতে শুরু করলো আর বলল, দেখো তুমি আমার মেয়ের মতো, তুমি আমার সাথে এরকমটা করো না, আমি খুব কষ্ট পাচ্ছি। তো তার কথা শুনে আমার একটু মনটা নরম হলো। আমি তখন বললাম যে আপনার এখন কি চান? আপনার বড় বউ এত বড় সাহস হয় কি করে সে আমাকে ডিভোর্সের হুমকি দেয়? আমার শাশুড়িমা তখন বলল যে ডিভোর্সের কথা কখন উঠলো? কেন আপনি জানেন না? কালকে আপনার বড় বউ আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে, তাও আবার আপনার ছেলের ফোন দিয়ে। আমার শাশুড়িমা তো প্রচন্ড রেগে যায় আর বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি এই বাসায় চলে আসো, আর তোমার সাথে করা খারাপ ব্যবহারের জন্য আমরা মাফ চাচ্ছি।
বরাবর বিষয়টা আমি দেখে নিব, তুমি চলে আসো। এখনই তোমার বাবাকে ফোন করে বলো এই সমস্ত ঝামেলা যেন না জড়ায়। আমিও বললাম ঠিক আছে, আমি এখন বাবাকে ফোন করছি। তো এরই মধ্যে বাবা আর কি থানায় চলে গিয়েছিল। আমি বাবাকে ফোন করে আটকাই। বাবা সবটা শুনে বলে যে তুই নিজেই থেকে এই কথা বলছিস। আমি তখন বললাম যে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো এরপর আমার বাবা বাড়িতে চলে আসে। বিকেলবেলা নাহির এবং ওর মা আমাদের বাড়িতে আসে। নাহিরের মা তখন নাহিরকে বলে আমার কাছে মাফ চাইতে। নাহির ওর মায়ের কথা শুনে আমার কাছে মাফ চায়। আমার মন নরম হয়ে যায়। আমি তখন নাহিরকে বলি, দেখো তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখতে চাও তাহলে বলে দাও। জোর করে কোনো সম্পর্ক রাখা যায় না, সেটা আমি ভালো করেই জানি। আর তুমি যেহেতু আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছো, তাই আমি জানি যে তুমি হয়তো বা আমার সাথে আর থাকতে চাচ্ছ না। তখন নাহির বলে যে দেখো, রাগের মাথায় আমি তো অনেক কিছুই বলে ফেলেছি, আমাকে মাফ করে দাও। তোমার সাথে আমার ভালোবাসার বিয়ে হয়েছিল, আমি কখনোই তোমাকে হারাতে চাই না। তো এরপর একটা মিটমাটের মধ্যে আসলো সবকিছু। এরপর আমি আমার শাশুড়ি মা এবং নাহিরের সাথে বাড়িতে চলে আসি। বাড়িতে ঢুকেই দেখলাম আমাকে দেখে আমার জায়ের মুখটা কালো হয়ে গেল। সে যেন আকাশ থেকে পড়লো। মা, ওকে নিয়ে এসেছেন কেন? এই চোরটাকে কেন নিয়ে এসেছেন এই বাড়িতে? আমার শাশুড়ি মা এক ধমক দিয়ে বললেন, কাকে চোর বলছো? তুমি নিজেই একটা চোর। এই বলে আমাকে বললেন, যা মা, তুই ঘরে চলে যা। আমি তখন ভাবির মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখটা একদম মলিন হয়ে গেছে। ঘরে গিয়ে বসে আছি, মনটা ভীষণ খারাপ। নাহিরের সাথে ঝগড়ায় আমার এত দূর চলে গিয়েছিল যে কত কিছুই হয়ে গেল, তাও আবার ওর ভাবির কারণে। ওই অশুভ মহিলাটাকে আমি কখনোই মাফ করব না, তার সাথে তো কখনোই কথাই বলবো না। কিছুক্ষণ পর নাহির ঘরে আসলো। নাহিরকে দেখে আমি উপাস হয়ে শুয়ে পড়লাম, চোখের পানি মুছলাম। এরপর ঘুমানোর চেষ্টা করলাম। নাহির আমার পাশে এসে বসলো। ওর এমন নরম ব্যবহারে মনে হচ্ছে ও আমার সাথে কড়া ব্যবহারে অনুতপ্ত। এরপর নাহির আমাকে জড়িয়ে ধরলো আর কাঁদতে শুরু করলো। আমিও কান্না করে ফেললাম। আসলে আমি নাহিরকে প্রচন্ড ভালোবাসি, আর নাহিরও আমাকে অনেক ভালোবাসে আমি জানি। কিন্তু পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল। আমরা দুজন কি করছিলাম কিছুই বুঝতে পারছিলাম না। আরেকজনের জন্য আমাদের সংসার ভাঙতে বসেছিলাম। এরপর আমি নাহিরকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিই আর নাহিরের কাছে মাফ চাই। নাহিরও আমার কাছে মাফ চায়। আমি তখন নাহিরকে বলি, তোমার ভাবি আমার নামে অনেক মিথ্যে কথা বলেছে। বিশ্বাস করো নাহির, আমি কখনো চাইনি আলাদা হতে। আমি শুধুমাত্র তোমার আর আমার সংসার বাঁচানোর জন্য এখান থেকে চলে যাওয়ার কথা বলেছিলাম। নাহির তখন বলে, আমি বুঝতে পেরেছি। কাল রাতে ভাবি আমার ঘরে এসেছিল। ওই মুহূর্তে তুমি আমাকে ফোন করেছিলে, আর সেই সাথে সাথে আমার ফোন নিয়ে তোমাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করলো। আমিও কিছু বলতে পারিনি, কেননা আমার মাথায় একটাই রাগ ছিল। বারবার মনে হচ্ছিল তুমি হয়তো আমাদের সংসার ভাঙতে এসেছো। আমি তখন নাহিরকে একটা প্রমিস করতে বলি, তুমি আর কখনো ওই মহিলার সাথে কথা বলবে না। যতদূর পারবে ওই মহিলাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কেননা ও আমাকে অনেক অপমান করেছে। এতটাই অপমান করেছে যে আমার এখন তার সাথে কথা বলতেও ঘৃণা করে, আর আমি কখনোই তার সাথে কথা বলবো না। নাহির তখন বলে, ঠিক আছে। তো যাই হোক, পরদিন সকালবেলা আমার শাশুড়ি মা আমাকে ডাকতে আসে আর বলে, আজ থেকে তোমরা দুই বউ সমানভাবে কাজ করবে। তোমাদের কাজগুলো আমি ভাগ করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো কাজ করবে, যাতে কোনো ঝগড়াঝাটি না হয়। আমি তখন আমার কাজগুলো বুঝে নিলাম এবং তাকেও অনেক কাজ দেওয়া হয়, সেও তার কাজ বুঝে নেয়। তো দেখা যেত যে একদিন আমাকে রান্না করতে হবে, আরেকদিন তাকে রান্না করতে হবে। তো সেই দিন ছিল আমার রান্না। আমি সুন্দর মতো রান্না করে রান্নাঘর পরিষ্কার করে গোসল করতে যাই। গোসল করে আমি রান্নাঘরে এসে দেখলাম তরকারিতে ভাবি লবণ মেশাচ্ছে। মানে এই মহিলাটা কত পরিমাণ খারাপ হলে এরকম কাজ করতে পারে। আমি তখন চিৎকার করে উঠলাম আর বললাম, আপনার সাহস তো কম না, আপনি আমার রান্নার মধ্যে লবণ মেশাচ্ছেন আমাকে খারাপ বানানোর জন্য। আমার চিৎকার চেঁচামেচিতে সবাই চলে এলো। আমার জায়ের হাতে ছিল লবণের বাটি। আমি আমার শাশুড়িমাকে চিৎকার করে বলতে লাগলাম, দেখেন মা, আমি কষ্ট করে রান্না করেছি, আর সেই রান্নার মধ্যে আপনার বড় বউ লবণ মিশিয়েছে। আমার শাশুড়ি মাও দেখলেন ওর হাতে লবণের বাটি, তাড়াহুড়োতে লবণের বাটি রাখতে ভুলে গেছে। আমার শাশুড়ি মা তখন বলল, তুমি যদি এখানে থাকতে চাও শান্তি মতো থাকো, নয়তো তোমার বাবার বাড়িতে চলে যাও। আমি আমার বাড়িতে কোনো অশান্তি চাই না। আমার স্বামী তখন বলে, যার চরিত্র যেমন সে তো তেমন কাজই করবে। আমার জায়ের মুখ তখন একদমই কালো হয়ে গেল। সে তো কথা বলার মতো কোনো লায়ক ছিল না। এরপর আমরা যে যার মতো রান্নাঘর থেকে চলে আসি এবং তাকে বলা হয় নতুন করে রান্না করতে। পরের দিন আমি নাহিরকে বলি যে চল আমরা একটু ঘুরতে যাই। একদিন সকালবেলা আমার ভাসুরের ঘর থেকে অনেক চিৎকার চেঁচামেচির শব্দ। চিৎকার করছে আমার ভাসুর। আমরা সবাই দৌড়ে গেলাম। কি হয়েছে? আমার ভাসুর চিৎকার করে তার স্ত্রীকে বলছে, তোকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব। আমার মানিব্যাগ থেকে কতগুলো টাকা চুরি করেছিস, সবগুলো বের কর। এই জন্য তো বলি হিসাব মিলে না কেন। আমার দরকারি টাকা ছিল, সেই টাকাগুলো তুই সরিয়েছিস।
আমার বড় যা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লজ্জায়। আমি তখন বলতে শুরু করলাম, শুনেন ভাবি, আপনাকে কিছু ভালো অ্যাডভাইস দিই। এভাবে স্বামীর অপচয় না করে তাকে যতটুকু পারবেন সাহায্য করার চেষ্টা করবেন। আপনি আরো সেভিংস করার চেষ্টা করবেন। অযথা অনলাইনে কেনাকাটা করে শুধু শুধু টাকার অপচয়। আর যেই জিনিসটা কিনেন সেটা তো ফেলেই রেখে দেন। আমি তো দরকার ছাড়া কোনো কিছুই কিনি না। আপনি শুধু আমাদের ক্ষতি করেননি, আপনার স্বামীর অনেক বড় ক্ষতি করেছেন। তাই সময় থাকতে নিজেকে শুধরান, নয়তো পরে বিপদে পড়তে হবে। আমার ভাসুর তখন বলল, রাইসা একদম ঠিক কথা বলেছে। তুমি যদি তোমাকে শুধরাতে পারো তাহলে এই বাড়িতে থাকো, নয়তো তোমাকে আমার দরকার নেই। এই বাড়ি থেকে চলে যেতে পারো। এমনিতেও তোমার জন্য আমি অনেক ধার দেনায় ডুবে গেছি। আমার শাশুড়ি মা তখন বলল, অনলাইন থেকে কি এত কেনাকাটা করো? আমার ছেলেটাকে ডুবিয়ে মারবে নাকি? তোমাকে শেষবারের মতো বলছি, নিজেকে শুধরাও, নয়তো তোমার বাপের বাড়ি চলে যাও। তোমাকে এমনিতেও আমার আর সহ্য হয় না। এরপর শাশুড়ি মা তার ঘরে চলে গেল। আমিও আমার ঘরে চলে আসলাম। নাহির আমাকে বলল, থাক রাইসা, তুমি ভাই আর ভাবির বিষয়ে নাক গলাতে যেও না, সেটা তাদের বিষয়। তো যাই হোক, কিছুদিনের মধ্যে হঠাৎ করে আমার বমি শুরু হয়ে গেল। আমার শাশুড়ি মা তো বুঝতে পারলেন যে হয়তো আমি অন্তঃসত্ত্বা। আমার ভাবির তখন গলায় ভাত আটকে গেল। এরপর টেস্ট করে জানতে পারলাম যে সত্যি সত্যি আমি প্রেগনেন্ট। এই কথা শুনে তো সবাই বাড়ির খুশি, কিন্তু একজন ছাড়া। তো যাই হোক, এরপর থেকে আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজই করতে দিতেন না। সব কাজ করতে দিতেন আমার যাকে। আমার যা হিংসায় জ্বলে যেতেন। আমি প্রত্যেকদিন রাতে 1 গ্লাস করে দুধ খেতাম। তো সেই দিন আমি দুধ গ্লাসে ঢেলে যেই না ঘরে যাব, অমনি আমার যা এসে বলল, রাইসা তোমাকে তো মা ডাকছে। আমি তখন গ্লাসটা নিয়ে ঘরে রেখে তারপর শাশুড়ি মার কাছে যাব এটা ভাবলাম। ঠিক তখনই ভাবি বলল, তোমাকে অনেক দরকারি কোনো কিছু বলবে মনে হয়, তোমাকে এক্ষুনি যেতে বলেছি, এক্ষুনি যাও। তো আমি তখন গ্লাসটা রেখেই চলে গেলাম। শাশুড়ি মায়ের ঘরে গিয়ে দেখলাম সে ঘুমিয়ে পড়েছে। আমি তখন শাশুড়ি মাকে জেগে তুলে বললাম, মা আপনি আমাকে ডেকেছিলেন? আমার শাশুড়ি মায়ের তখন কাঁচা ঘুম ভেঙে গেছে। তখন তিনি খুব রেগে যায় আর আমাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে এত রাতে রাখতে যাব কেন? আর ডাকার হলে আমি তো তোমার কাছে যেতাম, শুধু শুধু আমার ঘুমটা ভেঙে দিলে। আমার মাথায় তখন কোনো কিছুই আসছিল না। তাহলে যে আমার যা বললো শাশুড়ি মা আমাকে ডাকছে, তাই আমি রান্নাঘরে আসি। রান্নাঘরে এসে দেখলাম আমার যা আর সেখানে নেই। আমি তখন আমার জায়ের রুমে যাই আর আমি বলি, আপনি আমাকে মিথ্যা কথা কেন বললেন? আমার শাশুড়ি মা তো আমাকে ডাকেনি। তখন তিনি বললেন যে আমি তো তোমার সাথে মজা করেছি। এরপর আমি দুধ নিয়ে ঘরে চলে আসি। যেই না দুধ খেতে যাব, অমনি নাহির আমাকে বলল, কালকে আমি যে ফাইলটা রেখেছিলাম সে ফাইলটা খুঁজে পাচ্ছি না, আমার খুব দরকার, একটু বের করে দিবে? আমি তখন দুধটা রেখে ওর ফাইলটা বের করে দিয়ে যেই না আবার দুধ খেতে বসবো, অমনি দেখলাম আমার ঘরের কাছে উকি দিচ্ছে আমার বড় যা। কি ব্যাপার, এত রাতে উনি আমার রুমে উকি দিচ্ছে কেন? আবার কি ঝামেলা পাকাচ্ছে কে জানে। আমি তখন বললাম, কি হয়েছে আপনার, এভাবে উকি দিচ্ছেন কেন? সে তখন বলল, কিছু না, তুমি দুধ খেয়েছো কিনা সেটাই দেখতে আসলাম। আমার মনে কথাটা খটকা লাগলো। আমি দুধ খেয়েছি কিনা সেটা জেনে সে কি করবে? আমি তখন বললাম, আমি দুধ খেয়েছি কিনা সেটা জেনে আপনি কি করবেন? আরে তুমি তো মা হতে চলেছো, তাই ভাবলাম এসব ঝগড়াঝাটি করে দরকার কি? এমনিতে আমরা দুজন তো এক বাড়িতেই থাকছি, তাই ওসব ঝগড়াঝাটি বাদ দিয়ে ভাবলাম যে তোমার খেয়াল রাখা শুরু করব। তার কথায় আমার মন গলে গেল। আমি তখন বললাম, না আমি এখনো খাইনি। সে তখন বলল, ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি, তুমি এখনই আমার সামনে খাও। আমি তখন মনে মনে ভাবলাম যে এত আদর যত্ন উতলে পড়ছে আমার উপর, কি ব্যাপার? তো আমি ভাবির সামনেই সে 1 গ্লাস দুধ খেয়ে ফেলি। এরপর ভাবি আমার হাত থেকে গ্লাস নিয়ে চলে যায়। ভাবি চলে যাওয়ার পর হঠাৎ করে আমার মাথা কেমন যেন ঘোরাচ্ছে, সেই সাথে আমার পেট এত পরিমাণ ব্যথা করছে যে আমি কাঁদতে শুরু করলাম। নাহির আমার কান্না দেখে বলল, কি হয়েছে রাইসা, কাঁদছো কেন? আমি আর সহ্য করতে পারলাম না, জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলাম আর বললাম আমার পেট ব্যথা করছে। আমার চিৎকার চেঁচামেচি শুনে আমার শাশুড়ি মা দৌড়ে এলো আমার ঘরে, সেই সাথে আমার বড় যা। কি হয়েছে? আমার অবস্থা তখন খুব খারাপ হয়ে গিয়েছিল। সাথে সাথে নাহির আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমার মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছিল। ডাক্তার তখন বলল, সর্বনাশ, উল্টাপাল্টা কিছু খেয়েছে। সাথে সাথে আমার মুখে পাইপ ঢুকিয়ে বমি করানো শুরু করলো। ডাক্তার বলল যে ঝগড়া হয়েছে নাকি, সে বিষ খেয়েছে। কথাটা শুনে আমার শাশুড়ি মা এবং নাহির অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বলল, আপনার স্ত্রী এখন সুস্থ আছে আর বাচ্চাটাও বেঁচে আছে। আর একটু দেরি করলে বাচ্চাটাকে হয়তো বাঁচাতে পারতাম না। সবকিছু শুনে আমার শাশুড়ি মা তো অবাক। কি হয়েছে, কি খেয়েছে? তখনই আমার শাশুড়ি মায়ের মনে পড়ে গেল আমি যে তার ঘরে গিয়েছিলাম, বলেছিলাম সে আমাকে ডেকেছে কিনা। শাশুড়ি মা তখন বলল, রাইসা আমার ঘরে এসেছিল,
আমাকে ঘুম থেকে তুলে বলল আমি তাকে ডেকেছি কিনা। তাহলে এমন হতে পারে আমার নাম নিয়ে হয়তো ওকে ডেকে ওকে খাবার কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে সবাই আসলেও আমার যা কিন্তু আসেনি। আমার যখন জ্ঞান ফিরলো তখন আমার স্বামী আমার কাছে এসে বলল, তুমি কি কিছু উল্টাপাল্টা খেয়েছো? আমি তখন বললাম না, আমি দুধ খাওয়ার পর থেকে এরকমটা হয়েছে। এরপর আমার মাথায় সবকিছু আসলো যে এসব কে করেছে। বাড়িতে এসে সেই মহিলাকে ধরলাম আর বললাম, তোর এত বড় সাহস, তুই এত নিচে নেমে গেছিস, আমার পেটের সন্তানের ক্ষতি করার জন্য এত উঠে পড়ে লেগেছিস। আরে ও তো পৃথিবীতেও আসেনি, তারপরেও ওর পিছনে লেগেছিস। আমি তখন আমার জায়ের উপর প্রচন্ড ক্ষেপে গিয়েছিলাম। আমার ভাসুর সবটা শুনে তার স্ত্রীকে একটা থাপড় মেরে বলে, সবটা স্বীকার কর, নয়তো এক্ষুনি তোকে বাড়ি থেকে বের করে দিব। তোর মতো এত নিচু মনের মানুষকে নিয়ে আমি থাকতে পারবো না। আমার শাশুড়ি মাও তখন চিৎকার করে বললেন। এক পর্যায়ে কান্নাকাটি শুরু করলো সে, আর বলতে লাগলো, হ্যাঁ আমি করেছি। দুধের সাথে ইঁদুর মারার ওষুধ মিলিয়ে দিয়েছিলাম যাতে তুই খেয়ে মরে যাস, সাথে তোর এই আপদটাও যাতে মরে যায়। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে, ও আমার বাচ্চাকে আপদ বলছে। আমার স্বামী প্রচন্ড ক্ষেপে গেল আর বলল, আমি এক্ষুনি থানায় যাব। সবকিছু শুনে আমার ভাসুর তার স্ত্রীকে এক চড় মেরে বলল, এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা, তোর মুখ যাতে নেক্সট টাইম আর দেখতে না হয়। এরপর সে কাঁদতে কাঁদতে বলল, এই মেয়েটা যখন থেকে বাড়িতে আসছে তখন থেকে আমার আদর কমে গেছে। সবাই আমাকে অনেক আদর করতো, অনেক সম্মান করতো, কিন্তু এই মেয়েটা আসার পর থেকেই আমাকে আর কেউ ভালোবাসে না। তাই হিংসায় আমি এই কাজটা করেছি। আমার ভাসুর আর কোনো কথাই শুনলো না, ধাক্কা মেরে তাকে বাড়ি থেকে বের করে দিল। আমরা আর তাকে আটকালাম না। এরপর আমার বাচ্চা হলো, তাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। আমার ভাসুর তার স্ত্রীকে কোনো ফোনও দেয় না, তাকে দেখতেও যায় না, কিন্তু ডিভোর্সও দেয় না। আমার যা তখন আমার ভাসুরকে বারবার ফোন করে মাফ চায়, কিন্তু আমার ভাসুর ফোন কেটে দেয়। আমরা আর তাকে বলিনি যে তাকে ডিভোর্স দিয়ে দিতে বা নতুন বিয়ে করতে। আমার ছেলে হয়েছিল, ছেলের নাম রাখা হলো রাহাত। একদিন বিকেলবেলা কলিং বেল বাজতেই আমি গিয়ে দরজা খুলে দেখলাম আমার যা দাঁড়িয়ে আছে কান্না ভরা চোখে। দরজা খুলতে এসে আমার পায়ে পড়ে কাঁদতে শুরু করলেন আর বললেন, আমাকে মাফ করে দে বোন, আমি হিংসায় লোভে এই কাজগুলো করেছি, আমাকে মাফ করে দে। আমার শাশুড়ি মা দৌড়ে এলেন, সাথে আমার ভাসুর এবং আমার স্বামীও। কি হয়েছে, কে এসেছে? আমার ভাসুর তাকে দেখে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, ও কেন এসেছে, ওকে বাড়ি থেকে চলে যেতে বলো। তখন আমার যা গিয়ে ভাসুরের পা ধরে মাফ চাইলো, আমার শাশুড়ি মায়ের পা ধরে মাফ চাইলো। আমার ভাসুর তখন বলল, তুই যার সাথে এত বড় অন্যায় করেছিস সে যদি তোকে মাফ করে দেয় তাহলে তুই বাড়িতে থাকতে পারবি, আর আমিও তোকে মাফ করে দিব। এরপর আমার যা আমার পা ধরে মাপ চাইতে শুরু করলো। তার চোখের পানিগুলো আমি অনুভব করছিলাম। আমার মনটা আবারও নরম হয়ে গেল। এইবার আমার আর মনে হলো না সে আমার সাথে আর কোনো কিছু করবে। সে মন থেকে অনুতপ্ত। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আজ থেকে আমরা এই বাড়িতে দু বোনের মতো থাকবো, কখনো কোনো হিংসা কোনো কিছুই হবে না। সে তাতেই রাজি। আমার শাশুড়ি মাও মেনে নিল। এরপর থেকে আমাদের সংসার আর কোনো ঝগড়া অশান্তি হয়নি। সেও আমাকে আর কোনো হিংসে করতো না। আমার ছেলেকে সে অনেক আদর যত্ন করত। আমার শাশুড়ি মাও আমাদের দুজনকে অনেক ভালোবাসতেন। আমরাও সবকিছু ভুলে সুন্দর মতো সংসার করতে শুরু করলাম, কেননা সংসারে ঝামেলা থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এবং এই স্টোরিটি এখানেই শেষ। যারা যারা এই স্টোরিটি প্রথম থেকে দেখেছো তাদের জন্য একটা কথাই বলবো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকেই গল্পটা শোনার জন্য। সেই সাথে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বাই বাই।